আর এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলায়। কথায় আছে যে পৌষে কালী দর্শন ফলদায়ী। তিনি বর্ধমানের রাহার অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা দেবী অষ্টাভুজা। তো সেই কথাকে অনুসরণ করেই আজকে চলে এসেছি এখানে, এবং যে মন্দির প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বর্ধমানের খুব বিখ্যাত একটি মন্দির, মা সর্বমঙ্গলা দেবীর মন্দির। এই মন্দির আপনার কলকাতা থেকে মোটামুটি 100 কিলোমিটার ডিস্ট্যান্সে পড়বে। বর্ধমানের যে পূর্বাশা বাস স্ট্যান্ড রয়েছে তার 2-3 কিলোমিটারের মধ্যেই অবস্থিত, এবং এই মন্দির প্রাঙ্গণে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আর যারা ধরুন বর্ধমান ট্রেনে আসছেন, আপনি স্টেশন থেকেও কিন্তু টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। মন্দিরের মেইন প্রবেশদ্বারে আপনি দেখতে পারবেন দুপাশে দুটি এরকম মন্দির রয়েছে, এবং এই মন্দির দুটি হচ্ছে জোড়া শিব মন্দির। ভিতরে শিবলিঙ্গ অর্থাৎ শিবের বিগ্রহ রয়েছে। যারা ধরুন স্টেশন থেকে অটো টোটোয় আসছেন বা কাছাকাছি বাড়ি যাদের হাঁটাপথে আসছেন, তারা কিন্তু মন্দিরের এই গেটটা দিয়েও প্রবেশ করতে পারেন। যদি সাথে বাহন না থাকে তাহলে এইখান থেকেও আপনি প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পর এইখানে আমার পিছন দিকে এই দিকটা হচ্ছে আপনার মূল মন্দির রয়েছে। আর আজকে বর্ধমান শহরে যে যে জায়গায় যাব, ট্যুর প্ল্যানটা কোথায় কোথায় যাব, কেন যাব, এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি, বা এই জায়গাগুলোকে কেন সিলেক্ট করলাম, এই সব কিছুর পিছনে কিন্তু আজকে আমার মাথা কাজ করছে না। আজকে যে ব্যক্তির মাথা কাজ করছে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সে হচ্ছে আমার খুব কাছের ভাই, ওর নাম হচ্ছে কৌস্তব ঘোষ। তো আজকে আমি এই ট্যুরটা কিন্তু ওর সাথেই করছি, আর এই সাথে আমাদের কিন্তু আরও একজন সাথে আছে। তিনি হচ্ছেন আমার স্যার, আমার মামার সমতুল্য। তো ওনার সাথে আমি এর আগেও গয়া বারাণসী ট্যুর করেছি। আমার ভিডিও যারা দেখেছেন তারা হয়তো আগেই চিনে থাকবেন ওনাকে। তো এই মন্দিরের ব্যাপারে কি হিস্ট্রি আছে, কেন এই মন্দিরে আসবেন, তো এবার চলুন আমরা কৌস্তবের মুখ থেকে সেটা শুনে নিই। আঞ্চলিক জলাশয়ে দেবীর এই প্রস্তরখণ্ডটি উদ্ধার হয়। চাষি বা জেলে পাড়ার লোকেরা এই প্রস্তরখণ্ডটিকে ওই শামুকের যে খোলা সেগুলো ভাঙা বা সেগুলো পিছলানোর কাজে ব্যবহার করত। তো সেটা ওই চুনের ভাটিতে চলে যায় সেই প্রস্তরখণ্ডটি। পরবর্তীকালে এই অঞ্চলের আধিকারিক সঙ্গম রায়, উনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন যে আমি রাহার অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা, আমাকে প্রতিষ্ঠা করা হোক। মহারাজই প্রথম মন্দির তৈরি করে দিয়েছিলেন 300 বছর আগে। পরবর্তীকালে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর উনি এই মন্দির সংস্কার করেন। বর্তমানে আমরা যে রূপটি দেখছি টেরাকোটার রূপ, তার দ্বারাই নির্মিত হয় এবং প্রতিষ্ঠিত হয়। দেবী অষ্টাভুজা এবং অত্যন্ত মঙ্গলদায়ী, ভক্তদের সমস্ত আবদার উনি পূরণ করেন থাকেন। জয় মা। আমাদের ভক্তিতত্ত্বের দিক থেকে দেখতে গেলে যেমন দেবীর আদেশ পাওয়ার একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেই রকম যদি আমরা দেখতে যাই লোকসাহিত্য বা সংস্কৃতির দিক থেকে একটা মাইগ্রেশনের থিওরি এসে পড়ে। এখানে যে দেবীর সে প্রস্তরখণ্ড পাওয়া এবং তাতে করে দেবীর স্বপ্নাদেশ, এই বিষয়গুলো এই অঞ্চলের মন্দির ছাড়াও অন্যান্য অনেক অঞ্চলের মন্দিরে এবং রাঢ়বঙ্গের বিভিন্ন মন্দির, ঝিংলেশ্বরী মন্দিরে ঠিক এই টাইপেরই আশেপাশের লোককথা প্রচলিত আছে। যখন এক জায়গার থেকে মানুষ উদ্বাস্তু হয়ে আরেক জায়গায় চলে আসে, তখন তো সে ঘটিবাটি আনে না, সঙ্গে নিয়ে আসে তার কিছু পুরাতন অভিজ্ঞতা, তাদের লোককথা। এইভাবে লোককথাগুলো প্রচলিত হয় এবং এই রকম একটি পুরাণ কাহিনী বা বিরাট আকারের লোককাহিনী রূপ নেয়। এখন যে সর্বমঙ্গলা মন্দির দেখছি তার পেছনেও এই মাইগ্রেশনের থিওরি অনেকটা দায়ী। এইখানে ভিতরে পুরোহিত মশাই বসে আছেন, এখানে ভিতরে আপনি আপনার পুজোটা দেবেন। আর এইখানে ভিতর দিকে বাদিকে আপনি এই জায়গাটায় মোমবাতি জ্বালাতে পারবেন, এবং এখানে সব ভক্তরা পুজো দেওয়ার পর মোমবাতি জ্বালাচ্ছে। আর তারপরে আপনি বেরিয়ে এসে এই দিকে দেখুন প্রচুর ধূপকাঠি স্ট্যান্ড রয়েছে। ধূপকাঠি কিন্তু ভিতরে জ্বালাবেন না, এই স্ট্যান্ডগুলোতেই কিন্তু ধূপকাঠিটা জ্বালাবেন। এখানে বেশ কিছু শিব মন্দিরও রয়েছে। এখানে কমলেশ্বর, মিত্রেশ্বর, রামেশ্বর বলে এখানে পরপর শিব মন্দির রয়েছে। আর এখানে
এইদিকে গ্রাউন্ডে বলির জায়গা, মানে যেখানে আগে বলি দেওয়া হতো সেই জায়গাটাও রয়েছে। তো এখানে কালী মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গাগুলোতেও আপনি দর্শন করে পুজো দিতে পারেন। পানীয় জল এবং ওয়াশরুমের বন্দোবস্ত রয়েছে। আর এই মন্দিরে ভোগ প্রসাদের বন্দোবস্ত রয়েছে। এখানে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে বসিয়ে মায়ের ভোগ বিতরণ করা হয়, তবে তার জন্য কুপন কাটতে হবে। 50 টাকা করে পার হেড কুপন, এবং 10টার মধ্যে এখানে কুপন কাটতে হবে। এখন আমরা চলে এসেছি এই পূর্ব বর্ধমানে শ্যামসায়র রামকৃষ্ণ মিশনে। আর ওই মন্দির থেকে এই জায়গাটার ডিস্টেন্স আমরা এলাম 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। তবে আসার রাস্তাটা খুব ন্যারো, তাই যারা নিজস্ব গাড়িতে আসবেন খুব সাবধানে এবং কেয়ারফুলি আসবেন। এটা কিন্তু দুপুর 11:30টায় বন্ধ হয়ে যায়, বিকাল 3:30টায় আবার রিওপেন হচ্ছে। কথিত আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বর্ধমানে এই পথ দিয়ে যাওয়ার পথে এই স্থলে এসে কিছুদিন বিশ্রাম করেছিলেন, কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। তো এটি আগে প্রাইভেট আশ্রম ছিল, বেশ কিছুদিন হলো রামকৃষ্ণ মিশন এটিকে বেলমঠের সঙ্গে যুক্ত করেছে। তো এখন এটি রামকৃষ্ণ মিশন শ্যামসায় নামে পরিচিত। এখানে দুর্গাপুজো, তারপরে তিথি পুজো, মায়ের জন্মতিথি সমস্ত কিছুই পালন করা হয়। গানাম প্রতিরত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিকে লোকানাম বরদা ভবা। আমরা এখন আছি বর্ধমানে স্থিত সাধক প্রবর কমলাকান্তের কালীবাড়িতে। শুনলে হয়তো আপনাদের সে কমলাকান্তের উইলের কথা মনে হতে পারে, কিন্তু তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। এখানে কমলাকান্ত অর্থাৎ কালী মায়ের সাধক কমলাকান্ত, এবং এখানে কমলাকান্তের সমাধির উপর বেদি করে সেখানেই কিন্তু মা কালী বিরাজমান। এইটা হচ্ছে মেইন কালী মন্দির, আর তার ঠিক পাশে এই দিকটায় একটা শিব মন্দির আছে। চাইলে আপনি এখানেও কিন্তু পুজো দিতে পারেন। সাধক কমলাকান্তের সাধনার টানে গঙ্গা নদীও কিন্তু এই অবধি এসে পৌঁছেছিল, এবং গঙ্গার যে জল এখানে এসেছিল সেখানে একটা কুয়ো করা রয়েছে, সেখান থেকেই এখনো জল পাম্প করে তুলে, মানে টিউবওয়েলে পাম্প করে তুলে কিন্তু এখানকার ভোগ রান্না করা হয়। এই মন্দিরেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য এখানে আগের দিন কুপন করতে হয় পরের দিন ভোগ খাওয়ার জন্য। এই মন্দির প্রাঙ্গণে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরটা সকালে কিন্তু 12:30টায় বন্ধ হয়, আর বিকালে আবার রিওপেন হচ্ছে 4:30টে। আমরা দেখতে পাচ্ছি মায়ের কষ্টি পাথরের বিগ্রহ, সাধকের সমাধির ওপর মা আসীন। সাধক প্রবর কমলাকান্তের জন্ম এখানে নয়। বর্ধমান অধিপতি মহারাজ তীরচাঁদ সাধক প্রবর কমলাকান্তকে রাজগুরুর পদে বসিয়েছিলেন, এবং সেই রাজসভার বিষাক্ত পরিবেশ থেকে পরবর্তীকালে অব্যাহতি দিতে মহারাজ নিজেই তাকে এই অঞ্চলে বাঁকা নদীর তীরে, এই অঞ্চলটির বর্তমান নাম বোরহাট, তৎকালীন সময় নাম ছিল কোটালহাট, এখানে কালীবাড়ি নির্মাণ করে দেন। এখানে সাধক নিজের হাতে মায়ের একখানি প্রতিমা তৈরি করেছিলেন। সেই প্রতিমার আকারে যথেষ্ট ছোট ছিল, সেই প্রতিমার নিচে শিব ছিল না। সাধক নিজের বুকের ওপর মা কালীকে রেখে পূজা করতেন। সেই কালী মূর্তি বর্তমানে রয়েছে বজবজে, এটি নতুন বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরে দাঁড়িয়েই কমলাকান্ত মায়ের পায়ের বেলকাটা ফুটিয়ে এবং রক্তবার করে প্রমাণ করে দিয়েছিলেন যে মা জীবন্ত। এই স্থানেই দাঁড়িয়ে সাধক মহারাজ তীরচাঁদকে অমাবস্যায় চাঁদ পর্যন্ত দর্শন করিয়েছিলেন, এবং শেষকালে মহারাজ তীরচাঁদ যখন সাধক প্রবর কমলাকান্তকে তার শেষ সময় উপস্থিত হলে তার কাশীবাসের ব্যবস্থা করে দিতে চান, গঙ্গার ধারে নিয়ে যেতে চান, কমলাকান্ত মহারাজকে উত্তর দিয়েছিলেন, আমি গঙ্গার ধারে যেতে চাইছি না, কারণ গঙ্গা সাধক, মা কালীর যে সাধক, তার কাছে মা গঙ্গা হলো বিমাতা। মহারাজকে তিনি কমলাকান্ত বলেছিলেন, কি গরজ, আমি কেন গঙ্গার ধারে যাব, আমি কেলে মায়ের বেটা হয়ে বিমাতার কি শরণ লব। গঙ্গার ধারে কমলাকান্তকে যেতে হয়নি, গঙ্গা নিজেই এগিয়ে এসেছিল। এই বুকশেল্পে এই যে বইটা দেখছেন, শাক্ত কবি কমলাকান্ত ব্রাকেটে লেখা সমগ্র পদাবলী সহ এই সাধক কমলাকান্তের সমগ্র জীবনী যদি জানতে হয়, এই বইটা কিন্তু সেই জীবনের উপর লেখা এক অন্যতম উত্তর হতে পারে আপনার কাছে। সাধক কবি লিখেছিলেন, যে রূপে যে জনা করয়ে ভাবনা, সে রূপে তার মানুষের
কমলাকান্তের হৃদি সরোবরে কমলে কামিনী কালীরয়, জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়, সে যে মেঘের বরণ করয়ে ধারণ, কখনো কখনো পুরুষ হয়, জানো না রে মন পরম কারণ। জয় মা। আর এখানে গলি খুব সরু, গলির মধ্যে বড় 4 চাকার গাড়ি ঢুকবে না, 2 হুইলার হলে ঢুকে যাবে। তবে মন্দির প্রাঙ্গণে কোনো পার্কিং নেই, তাই বলবো বাইরের যে রোডটা সেই রোডে কিন্তু গাড়ি রাখাটা আমার মনে হয় নিরাপদ হবে। আমরা এখন চলে এসেছি মোটা বাবার দর্শনে, অর্থাৎ মোটা ভোলেনাথ, যার অন্য আর একটা নাম হচ্ছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর। আচ্ছা 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 আচ্ছা, গাজনে কিছু হয় না। ফাল্গুন সালে 1972 সালে 10ই আগস্ট এই মোটা বাবা বা যে ভোলেনাথজিকে আপনাদেরকে দেখালাম, তার আবির্ভাব দিবস এখানে বললেন পুরোহিত মশাই। এই যে আমার পিছনে এই যে জায়গাটা দেখছেন, এখানে অনেকগুলো এখন ছোট ছোট শিব রাখা রয়েছে, একটা গাছের কিছুটা কাণ্ড দেখা যাচ্ছে। এই জায়গায় মাটি খোঁড়ার কাজ চলছিল সেই সময়, এবং মাটি খুঁড়তে খুঁড়তে আপনারা দেখছেন, যেভাবে দেখছেন ঠিক সেভাবেই এই মাটির তলায় ছিল। মাটি খুঁড়তে খুঁড়তে সেটা আস্তে আস্তে বেরিয়েছে, এবং বেরোনোর পর 10ই আগস্ট তারিখে তাকে এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে মন্দিরে তাকে স্থাপনা করা হয়। তবে অনেক সময় জনশ্রুতির দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে আমরা দেখব যে চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দরের স্টোরি আমরা পড়ি। সেই চাঁদ সওদাগরের চম্পকনগরী কিন্তু অনেকে মনে করেন এই বর্ধমান অঞ্চলের আশপাশে ছিল। তথ্যসূত্রে এটাও জানা যাচ্ছে, যেহেতু চম্পকনগর স্থানটা এই বর্ধমান এলাকার, মানে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অঞ্চলের খুব কাছাকাছি, জঙ্গলাকীর্ণ হয়ে আছে বর্তমানে, এবং চাঁদ সওদাগর শিব ভক্ত হিসাবে জনপ্রিয় এবং পরিচিত। সমালোচকরা মনে করছেন এই মোটা শিব চাঁদ সওদাগরের পূজিত ছিল, কোনোভাবে মাটি চাপা পড়ে যায় এবং পরবর্তীকালে তাকে উদ্ধার করা হয়েছিল। এখন চলে এসেছি পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী 108 শিব মন্দিরে। এই শিব মন্দির খোলার সময় সকাল 8টা আর সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানে কিন্তু গাড়ি, 2 হুইলার যে যাতে করে আসছেন তার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পার্কিং গ্রাউন্ড। আর এইখানে এই পিছনে যে জায়গাটা দেখছেন, এই কাউন্টারে 2 টাকা জনপ্রতি টিকিটটা কাটতে হবে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণ হেতু এই টিকিটটা নিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। এখানে 2 টাকা জনপ্রতি টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এইবার আমরা ভিতরে ঢুকবো। ঢোকার মুখে বাহাতে জুতো স্ট্যান্ড রয়েছে। এই জুতো স্ট্যান্ডে জুতো রাখার জন্য 1 টাকা করে জনপ্রতি কিন্তু একটা চার্জেস দিতে হবে আপনাকে। 1788 থেকে 1790 সালের মধ্যে এইখানকার এই শৈব তীর্থের মন্দিরগুলির স্থাপনা বা নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছিল। এখানে 108 শিব মন্দির বলা হলেও আদতে এখানে 109 শিব মন্দির রয়েছে, এবং বর্ধমানের যে রাজমহিষী বিষ্ণু কুমারী দেবী, তিনি এই শৈব তীর্থের নির্মাণ করেছিলেন। যে টিকিটটা কাটছেন সেটা দেখিয়ে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে কিন্তু আপনার বাদিকে পড়বে এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে মানত নন্দী বলছে, মানে এখানে নন্দীর কানে কানে কিছু বললে মনস্কামনা পূর্ণ হবে, এবং সেই মতো আপনি এখানে ওই ঢিল দিয়ে সুতো বাঁধবেন, আর পূর্ণ হলে তো এসে কেটে দেবেন। এটা তো আমরা সবাই জানি। এখান
এখানে মাঝখান দিয়ে প্যাসেজ বরাবর সোজা চলে যাওয়া যাবে। 2 সেটে মন্দির রয়েছে এবং দুদিকেই কিন্তু মাঝখানে এরকম একটা ওয়াটার বডি রয়েছে, তার চারদিক থেকে রাউন্ড করে মন্দিরগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। দুপাশেই সেম সিমিলারভাবে অ্যারেঞ্জমেন্টটা এখানে আপনার রয়েছে। এই জুতো স্ট্যান্ডের পাশে এখানে বিশ্রামাগার রয়েছে, ভিতরে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, বিশ্রাম কক্ষে কিন্তু চাইলে আপনি বিশ্রাম নিতে পারেন। এখানে যে প্রসাদ রাখা রয়েছে, এখানে 25 টাকার বিনিময় এখানে যে শিবলিঙ্গতে যে পুজো করি যে প্রসাদ চড়ানো হয়, সেই প্রসাদ 25 টাকার বিনিময়ে এখানে আপনি কিনতে পারেন ভোলেনাথের প্রসাদ। আর যে 108টা মন্দির রয়েছে সেটা এই টোটাল এই গ্রাউন্ডের মধ্যে রয়েছে। আর একদম সরাসরি ওদিকে একটা গেট রয়েছে, গেটের পরে মেলার মাঠ রয়েছে, সেই মেলার মাঠে আরেকটি শিব মন্দির রয়েছে। তো সেই একটি শিব মন্দির মানে সেটা এমনি নর্মাল সময় আমরা যে আসছি আমরা এখন সেটা দেখতে পারবো না। তো ওই 1 আর এই 108 এই টোটালটা নিয়ে হচ্ছে 109 শিব মন্দির। আমরা এখন আছি বর্ধমানের 3টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ উজানির প্রোগ্রামের মঙ্গলচণ্ডী মন্দিরে। ওই 108 শিব মন্দির থেকে আপনার 35 কিলোমিটারের মধ্যে পড়বে, তবে আসার রাস্তাটা অনেকটা ইন্টেরিয়ারে। বর্ধমান থেকে আপনি এই কালনা কাটোয়া দুটো রাস্তা ভাগ হচ্ছে, সেখানে কাটোয়ার রাস্তা ধরবেন, কাটোয়ার রাস্তা ধরে তারপর নতুন হাট বলে একটা রাস্তা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে চলে আসবেন এবং এই জায়গার লোকেশন গুগল ম্যাপে কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে এবং সরাসরি কিন্তু আপনি এসে পৌঁছে যাবেন এই জায়গাটায়। অজয় এবং তার শাখা নদী এই দুটির মিলিত যে সঙ্গম, তার ধারে এই মন্দিরটি গড়ে উঠেছে। এখানে দেবীর বাম কনুই পড়েছিল। ভারতচন্দ্রের মতে ইনার এই দেবীর ভৈরব হচ্ছে কপিলেশ্বর ভৈরব। এই যে দেবী মঙ্গলচণ্ডীর বিগ্রহ দেখা যাচ্ছে, আমরা চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড হতে জানতে পারি যখন ধনপতি সওদাগর সিংহল যাত্রা করেছিলেন, তিনি সাগর মাঝে দেবীর এই কমলে কামিনী রূপ দর্শন করেছিলেন। এখানে দেবীকে আভরণে ঢেকে দেওয়া হয়েছে, দেবী নিত্য পূজিতা হন এবং বিশেষ বিশেষ পালা পার্বণে দেবীর পূজা হয়। এখানে ভোগ খাওয়ার অবশ্য ব্যবস্থা আছে। এই যে সতীপীঠ আমরা দর্শন করলাম, যেখানে দেবী সতীর বাম কনুই পড়েছিল, তো সেই মন্দির দর্শন করে আমরা এখন পিছন দিকে এসেছি। মন্দিরের পিছন দিকে এখানে দেখুন বাঁধানো সিঁড়ির ঘাট রয়েছে। তার মানে একটা সময় অজয় নদী কিন্তু এই নদীর ঘাটে মানে উপস্থিত ছিল, কিন্তু আজকে অজয় নদী অনেক দূরে চলে গেছে, কারণ বেআইনি বা আইনি জানি না আমরা কোনটা, সেখানে প্রচুর বালি তোলা হচ্ছে, ওপাশে প্রচুর বালির খাদান রয়েছে, এপার থেকে আমরা সেটা দেখতে পেলাম। আর এইখানে অজয়ের সঙ্গে কিছুটা দূরে কুনুর নদী মিক্স হয়েছে, মানে অজয় আর কুনুরের সঙ্গম স্থল রয়েছে, তবে সেটা বেশ কিছুটা দূরে রয়েছে। এই মন্দির প্রাঙ্গণ সকাল 6টায় খোলে আর 12টা সাড়ে 12টার দিকে ভোগ অর্পণ করা হয়। তারপর 1টার মধ্যে কিন্তু এই ডোর বন্ধ হয়ে যায়, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আর তারপরে আপনি আবার বিকালে 3টে সাড়ে 3টের দিকে এই মন্দিরটা খোলা পাবেন। 3টে সাড়ে 3টে রিওপেন হচ্ছে। আবার এই 6টা থেকে 7টার মধ্যে, মানে গরমকালে হয়তো একটু দেরি হয় আর শীতকালে একটু তাড়াতাড়ি হয়, এখানে আরতি হয়, আরতি হয়ে আবার এই সন্ধ্যাবেলা কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আমি বলবো বর্ধমান যদি ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন সর্বমঙ্গলা মন্দিরে ভোগ নিতে, যদি মনে করেন কোনো মন্দির থেকে ভোগ নেবেন। আর না হলে এমনি রাস্তায় প্রচুর ভাতের হোটেল পাবেন। আমরাও আজকে সেরকম একটা ভাতের হোটেল থেকেই ভাত খেয়েছি, আর রাস্তায় চা টিফিন এসবের দোকান তো প্রচুর পাবেন। আমরা আমাদের বাড়ি থেকে সকাল 7টায় রওনা হয়েছিলাম এই বর্ধমানের উদ্দেশ্যে। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জানা অজানা মন্দির আজকে আমরা ঘুরলাম। সো আপনাদের সঙ্গে যা যা তথ্য আমরা অর্জন করলাম, যা যা ইতিহাস আমরা জানলাম, সেগুলো সব এই ভিডিওর মাধ্যমে আমার দর্শক বন্ধুদের কাছে আমি এবং আজকে আমার সাথে এই ভ্রমণে যারা সঙ্গী হয়েছেন তারা প্রত্যেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। সো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর জানা অজানা বিভিন্ন ঐতিহাসিক স্থান, মন্দির কিছু নিয়ে হাজির হব আমার চ্যানেলে। সো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওয়ে।